ভোটের আগে ৫ ওসিকে প্রত্যাহারের নির্দেশনা ইসির। বিএনপি নেতাদের কারাগারে নিলে প্রধানমন্ত্রী আনন্দ পান, বলছেন রিজভী। জানাবো আজিজ আহমেদের বিরুদ্ধে কে ব্যবস্থা নেবে। এমপি আনার হত্যা, লাশ না পেলে মিলবে না মৃত্যু সনদ, অপেক্ষায় কাটতে পারে ৭ বছর। এবং সর্বশেষ জানাবো দেশকে ভীতিকর জনপদে পরিণত করেছে সরকার, বলছেন ফখরুল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। ভোটের আগে ৫ ওসিকে প্রত্যাহারের নির্দেশনা ইসির। ভোটের আগে ৫ ওসিকে প্রত্যাহারের নির্দেশনা ইসির। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে ৫টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার করার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। সোমবার এই সংক্রান্ত চিঠি পুলিশের মহাপরিদর্শক বরাবর পাঠিয়েছে ইসি সচিবালয়। সোমবার ইসির উপসচিব সচিব মিজানুর রহমানের সই করা চিঠি আইজিপিকে পাঠানো হয়েছে। এই ৫টি থানা হলো কুমিল্লা জেলার দেবিদ্বার থানা, চাঁদপুরের ফরিদগঞ্জ থানা, চট্টগ্রামের চন্দনাইশ ও আনোয়ারা এবং পটুয়াখালীর দুমকি। ইসি সূত্র জানায়, চিঠিতে বলা হয়েছে উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে দেবিদ্বার, ফরিদগঞ্জ, চন্দনাইশ ও আনোয়ারা থানার ওসিদের সংশ্লিষ্ট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করে সংশ্লিষ্ট থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শককে ৩১ মে পর্যন্ত দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন। এছাড়া দুমকি থানার ওসিকে ওই উপজেলা পরিষদের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করে সংশ্লিষ্ট থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শককে দায়িত্ব দেওয়ার জন্য কমিশন সিদ্ধান্ত দিয়েছে। এই বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করে নির্বাচন কমিশনকে তা জানাতে বলা হয়েছে। বিএনপির নেতাদের কারাগারে নিলে প্রধানমন্ত্রী আনন্দ পান, বলছেন রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপির নেতাদের কারাগারে নিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদের চেয়ে বেশি আনন্দ পান। রিজভী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও একটি কাজ করে মহা আনন্দ লাভ করেন, সেটি হলো জিয়া পরিবারের বিরুদ্ধে বিষোদ্গার। খালেদা জিয়াকে তিনি অনেক দিন ধরে বন্দি করে রেখেছেন, তাকে চিকিৎসাও নিতে দিচ্ছেন না। তার না মিলছে মুক্তি, না মিলছে উন্নত চিকিৎসা। তারেক রহমানকে নিয়ে এসে বিচার কার্যকর করা হবে। গতকাল দেওয়া প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, আপনি বললেন তারেক রহমানকে নিয়ে এসে বিচার বাস্তবায়ন করা হবে, এর আগেও অনেকবার বলেছেন। আমি বলতে চাই, তারেক রহমানকে দেশে নিয়ে এসে বিচার বাস্তবায়ন করবেন, তার আগে আপনার বিচার হয়ে যায় কিনা। রিজভী আরও বলেন, আপনারা দেশের অর্থনীতি একেবারে ধ্বংস করে দিয়েছেন। যত ঋণ নিয়েছেন তার চেয়ে অনেক বেশি পরিমাণ সুদ হয়েছে, ওই সুদ পরিশোধ করতে হবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, যাদের আপনি এমপি বানিয়েছেন তারাই তো টাকাগুলো পাচার করেছে, এরা এমপি হয় কি করে? এর দায় তো আপনার, প্রধানমন্ত্রী। আজিজ আহমেদের বিরুদ্ধে কে ব্যবস্থা নেবে? সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদকে মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করেছে। আজিজ আহমেদ ও তার পরিবারের বিরুদ্ধে ২০ মে মধ্যরাতের পর মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে। দুর্নীতি, ভাইদের অবৈধভাবে কাজ পাইয়ে দেওয়া এবং স্বাভাবিক আইনগত প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করে ভাইদেরকে দায়মুক্তি দেওয়ার ক্ষেত্রে আজিজ আহমেদ ভূমিকা রেখেছেন বলে মার্কিন যুক্তরাষ্ট্রের দেশে নিষেধাজ্ঞার বিবৃতিতে বলা হয়েছে। এই বিবৃতির পর আজিজ আহমেদের পক্ষ থেকে বলা হয়েছে যে তিনি নির্দোষ ছিলেন এবং কোনো কিছু যাচাই বাছাই না করেই তার উপর নিষেধাজ্ঞা করেছে। আজিজ আহমেদ এই ঘটনার পর বিভিন্ন জাতীয় দৈনিকে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ প্রকাশিত হচ্ছে। এ বিষয়ে সরকারের ভূমিকা কি, এই নিয়ে বিভিন্ন মহলে নানামুখী আলাপ আলোচনা চলছে। গতকাল অর্থমন্ত্রী সুস্পষ্টভাবে সাবেক সেনাপ্রধান এবং সাবেক পুলিশ প্রধান বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আজিজ আহমেদ সম্পর্কে বলেন, সাবেক সেনাপ্রধানও ধরা পড়েছেন। যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিলেও তো বিষয়টি জনসম্মুখে চলে এসেছে। সাংবাদিকরা তখন তার কাছে জানতে চান যে সাবেক সেনাপ্রধানের বিষয়ে সরকার তো কিছু করেনি। অর্থমন্ত্রী জবাবে বলেন, সরকার কিছু করেনি মানে সেনাবাহিনী কিছু করবে। আজিজ আহমেদ এখন সেনাবাহিনীতে নেই, এই বিষয়টি মনে করিয়ে দিলে অর্থমন্ত্রী বলেন, অবসরে যাওয়ার পরও সেনাবাহিনী কিছু করতে পারে। তবে সেনাবাহিনীর সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, যেহেতু তিনি সেনাবাহিনীর সর্বোচ্চ পদে ছিলেন, সেনাবাহিনীর স্বপ্রণোদিত হয়ে তার বিরুদ্ধে কোনো কিছু করতে পারে না।
যদি আজিজ আহমেদের বিরুদ্ধে কোনো তদন্ত বা বিচার করতে হয় তাহলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে করতে হবে। এখন প্রতিরক্ষা মন্ত্রণালয় সেটি করবে কিনা সেটি দেখার বিষয়। কোনো আইনজ্ঞ বলেছেন, আজিজ আহমেদ এখন সেনাবাহিনীর কেউ নয়, কাজেই তিনি একজন বেসামরিক ব্যক্তি। কাজেই দুর্নীতি দমন কমিশন সহজেই তার সম্পদ এবং অন্যান্য বিষয় নিয়ে তদন্ত করতে পারে। যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র সুনির্দিষ্ট কিছু অভিযোগ তার বিরুদ্ধে উত্থাপন করেছেন, সেই কারণে দুর্নীতি দমন কমিশন সাবেক সেনাপ্রধানের বিরুদ্ধে তদন্ত করতে পারে। উল্লেখ্য, এর আগে সাবেক সেনাপ্রধান হারুনুর রশিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন তদন্ত করেছিলেন। তিনি ডেস্টিনির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং এই সম্পৃক্ত থাকা অবস্থায় তার বিভিন্ন অনিয়মের কারণে তাকে কারাগারেও যেতে হয়েছে। তারও আগে সাবেক সেনাপ্রধান মুস্তাফিজুর রহমানকেও দুর্নীতির মামলায় গ্রেফতার করা হয়েছিল। কাজেই সেনাবাহিনী থেকে অবসরে যাওয়ার পর তার অতীত দুর্নীতি নিয়ে দুর্নীতি দমন কমিশন বা সরকারের অন্য কোনো প্রতিষ্ঠান তদন্ত করতেই পারে। তবে আজিজ আহমেদের বিরুদ্ধে এখনই কোনো রকম তদন্ত বা বিচারে যাবে কিনা সেই ব্যাপারে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। সরকারের বিভিন্ন সূত্র বলছে, মার্কিন যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে যে অভিযোগগুলো এনেছে সেই অভিযোগগুলো সরকার খতিয়ে দেখছে, যাচাই বাছাই করছে এবং এই সমস্ত অভিযোগ প্রাথমিক তদন্তের পরই আজিজ আহমেদের বিরুদ্ধে তদন্ত হবে কিনা, তাকে বিচারের আওতায় আনা হবে কিনা ইত্যাদি বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এমপি আনার হত্যা, লাশ না পেলে মিলবে না মৃত্যু সনদ, অপেক্ষায় কাটতে পারে 7 বছর। চিকিৎসার জন্য ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে গিয়ে খুন হয়েছেন সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। চিকিৎসার জন্য ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে গিয়ে খুন হয়েছেন সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। তবে তার লাশ এখনও উদ্ধার করা যায়নি। টানা কয়েকদিন ধরে নিরলস তল্লাশির পরেও মেলেনি কিছুই। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, আনোয়ারুল আজিমে আনার লাশ পাওয়া না গেলে কি হবে? ডেথ সার্টিফিকেট বা মৃত্যু সনদই বা কিভাবে মিলবে? এক্ষেত্রে ভারতের আইন কি বলে? প্রতিবেদনে বলা হয়েছে, কলকাতায় খুন হওয়া বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার লাশ হয়তো আর কখনোই খুঁজে পাওয়া যাবে না। গত 13ই মে থেকে 15ই মের মধ্যে তাকে হত্যার পর তার লাশ টুকরো টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয়েছিল বলে অভিযোগ পাওয়া গেছে। আর এটি পশ্চিমবঙ্গের অপরাধ তদন্ত বিভাগ এবং বাংলাদেশ গোয়েন্দা শাখা উভয়ের জন্যই তাৎক্ষণিক একটি সমস্যা তৈরি করবে। আর তা হচ্ছে, আনারের মৃত্যুতে কোনো ধরনের ডেথ সার্টিফিকেট বা মৃত্যু সনদ জারি করা যাবে না। আর তেমনটি হলে ঝিনাইদহ 4 আসনে উপনির্বাচন অন্তত 7 বছরের জন্য অসম্ভব হয়ে যাবে। বাংলাদেশ গোয়েন্দা শাখার প্রধান ও পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ রোববার কলকাতায় তার আগের কথায় পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, হত্যার পর আনারের লাশ টুকরো টুকরো করা হয়েছে। এই পরিপ্রেক্ষিতে তিনি ইঙ্গিত দেন, আনারের লাশ হয়তো আর কখনোই পাওয়া যাবে না। নর্থ ইস্ট নিউজ বলছে, এমপি আনারের লাশ বা অঙ্গ প্রত্যঙ্গ পাওয়া না গেলে ময়নাতদন্ত করা যাবে না, যার অর্থ হলো তার আত্মীয়দের কাছেও মৃত্যু সনদ হস্তান্তর করা যাবে না। উপরন্তু ডেথ সার্টিফিকেট বা মৃত্যু সনদ জারি করার আগে পশ্চিমবঙ্গ সিআইডিকে কমপক্ষে 7 বছর অপেক্ষা করতে হবে। নর্থ ইস্ট নিউজের সাথে কথা বলার সময় কলকাতার প্রবীণ অ্যাডভোকেট নবকুমার ঘোষ বলেছেন, মৃত কোনো ব্যক্তির লাশ পাওয়া না গেলে মৃত্যু সনদ জারি করতে 7 বছর সময় লাগতে পারে। এটাই প্রতিষ্ঠিত আইন। 7 বছরের অপেক্ষা বাধ্যতামূলক। লাশ নাই, মৃত্যুর সনদও নেই। 7 বছর পার হওয়ার পর সিআইডির কাছে খোলা একমাত্র যেই পথটি থাকবে তা হলো ভারতীয় সংবিধানের 226 ধারার অধীনে কলকাতা হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করা। অ্যাডভোকেট নবকুমার ঘোষ বলছেন, এরপর উচ্চ আদালত প্রশাসনের একজন শীর্ষ কর্মকর্তার মাধ্যমে বিচার বিভাগের তদন্তের নির্দেশ দিতে পারে। সেই তদন্ত শেষ হলে উচ্চ আদালত আদেশ জারি করতে পারেন, যা সংশ্লিষ্ট ব্যক্তির মৃত্যু সনদের সমতুল্য হবে। প্রবীণ এই আইনজীবী বলেন, এই পদক্ষেপটির পর ভারতের জাতীয় সংবাদপত্র এবং দূরদর্শন চ্যানেলগুলোতে বিজ্ঞাপন জারি করতে হবে। সেখানে ঘোষণা করা হবে, আনারকে আর কখনোই পাওয়া যাবে না। আর এটি এমন কিছু যা আনার হত্যার কথিত মাস্টারমাইন্ড এবং তার তথাকথিত ব্যবসায়িক অংশীদার ও বন্ধু যুক্তরাষ্ট্রে বসবাসরত আখতারুজ্জামান শাহীন এবং কথিত বাংলাদেশি খুনি শিমুল ভুঁইয়া ও তানভীর ছাড়াও 24 বছর বয়সী কসাই জিহাদ হাওলাদার হত্যার পরিকল্পনা ও বাস্তবায়নের আগে বিবেচনা করেননি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।